হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এনএসএম ই লার্নিং চ্যানেল। এই ভিডিওটি সেকেন্ড সেমিস্টার ফিলোসফি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের C3 কোর্স অর্থাৎ আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি পার্ট 2 থেকে বৈশেষিক দর্শন শুরু করেছিলাম। সেখানে আমরা প্রথম পদার্থ নিয়ে আগেই আলোচনা করেছি এবং তারপর আলোচনা করেছিলাম বৈশেষিক পরমাণুবাদ। আজকে আমরা সেই পদার্থের আলোচনায় আবার কন্টিনিউ করব। সেখানে আজকে দ্বিতীয় পদার্থ, সেটি গুণ সম্পর্কে আলোচনা করব। তো বৈশেষিকরা যে দ্বিতীয় পদার্থকে স্বীকার করে নিয়েছেন সেটি হচ্ছে গুণ। গুণ একটি ভাব পদার্থ। দ্রব্যের মতো গুণও কিন্তু স্বতন্ত্র একটি পদার্থ, যদিও গুণ দ্রব্যকে আশ্রয় করে থাকে, কিন্তু দ্রব্য জ্ঞান ও গুণ জ্ঞান দুটো কিন্তু ভিন্ন ভিন্ন আলাদাভাবেই জ্ঞান হয় বলে তাদের আলাদা দ্রব্য বলে স্বীকার করে নেওয়া হয়েছে। কারণ গুণকে বাদ দিয়ে যেরকম আমরা দ্রব্যের চিন্তা করতে পারি, তেমনি দ্রব্যকে বাদ দিয়েও আলাদাভাবে গুণের চিন্তা কিন্তু করা যায়। যদিও গুণ দ্রব্যকে আশ্রয় করে থাকে, তা সত্ত্বেও গুণ স্বতন্ত্র একটি পদার্থ। কারণ দ্রব্য একটি সৎ পদার্থ, দ্রব্যকে আমরা চিন্তা করতে পারি। একইভাবে গুণও কিন্তু একটি সৎ পদার্থ, যাকে আমরা চিন্তা করতে পারি আলাদাভাবে। কিন্তু তার বহিঃপ্রকাশের জন্য কার প্রয়োজন হয়? দ্রব্যের প্রয়োজন হয়। তাই গুণ একটি আলাদা স্বতন্ত্র এবং বৈশেষিক দর্শনের দ্বিতীয় ভাব পদার্থ। এবার দেখে নেব গুণের লক্ষণ। কনাদ গুণের লক্ষণ দিতে গিয়ে কি বলেছেন? কনাদ গুণের লক্ষণ দিতে গিয়ে বলেছেন, যা দ্রব্যস্থিত, নির্গুণ এবং সংযোগ ও বিভাগের নিরপেক্ষ কারণ নয়। আবার বলছি, যা দ্রব্যস্থিত, নির্গুণ এবং সংযোগ ও বিভাগের নিরপেক্ষ কারণ নয়, তাই হলো গুণ। একটু ভালোভাবে খেয়াল করে দেখবে, এই যে লক্ষণটা দিলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এই লক্ষণের মধ্যে যে কয়টি শব্দ রয়েছে তাদেরকে আলাদাভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। এখানে আমরা তিনটি সেট পাচ্ছি বা তিনটি মেন শব্দ পাচ্ছি। সেটা হচ্ছে দ্রব্যস্থিত বলা হয়েছে, নির্গুণ বলা হয়েছে এবং সংযোগ ও বিভাগে নিরপেক্ষ কারণ নয়, এটি বলা হয়েছে। কোথায়? গুণের লক্ষণে। এবার শব্দগুলোকে আলাদাভাবে ব্যাখ্যা করব। দ্রব্যস্থিত অর্থাৎ গুণ সর্বদাই কিন্তু দ্রব্যকে আশ্রয় করে থাকে, কখনোই স্বতন্ত্রভাবে থাকে না। তবে আগেও বললাম, শুরুতেই আমরা আলোচনা করলাম, দ্রব্যে অবস্থান করলেও কিন্তু গুণকে আমরা আলাদাভাবে জানতে পারি, মানে জ্ঞানের বিষয় হতে পারে। তাই এবং সেই ক্রাইটেরিয়াটার জন্যই কিন্তু গুণকে আলাদা পদার্থ হিসাবে স্বীকার করে নেওয়া হলো। উদাহরণস্বরূপ বলি যে লাল রঙের ঘটে কিন্তু লাল রং ঘটকে আশ্রয় করে আছে ঠিকই। লাল রং এটা একটা গুণ, তো এই গুণটা ঘটকে আশ্রয় করে আছে ঠিকই, কিন্তু লাল রঙের আলাদা ধারণা বা জ্ঞান কিন্তু জ্ঞাতার হয়। তাই এই গুণটি একটি স্বতন্ত্রভাবে একটা জ্ঞান হচ্ছে বলে আলাদা একটি পদার্থ, কিন্তু সর্বদাই তা জ্ঞানের বিষয় হতে গেলে একটা আশ্রিত বস্তু দরকার। সেই আশ্রিত বস্তুটাই হচ্ছে দ্রব্য। সেকেন্ড যে দ্বিতীয় যে শব্দটা সেটা হচ্ছে নির্গুণ বলা হয়েছে। নির্গুণ শব্দটা বলছে যে গুণের আর কোনো গুণ কিন্তু হয় না। ঠিক আছে, দ্রব্যে আশ্রিত হয়ে থাকে গুণ ঠিকই, কিন্তু গুণের আর কোনো গুণ হয় না। সাবয়ব দ্রব্য তার অবয়বে আশ্রিত থাকে, তেমনি গুণের মধ্যেই সীমায়িত থাকে। গুণকে ব্যাখ্যা করার জন্য আর একটা গুণের প্রয়োজন হয় না। যদি এটা করা হয় তাহলে সেখানে কিন্তু দোষ হবে। তারপরে বলা হয়েছে যে সংযোগ ও বিভাগে নিরপেক্ষ কারণ নয়। এই নিরপেক্ষ কারণ নয় বলা হলো কারণ এখানে একটা বিষয় থেকে গুণকে আলাদা করা হচ্ছে, সেটা হচ্ছে কর্ম। কর্ম কিন্তু আমাদের তৃতীয় পদার্থে রয়েছে। তাই কর্ম যেহেতু আলাদা একটি পদার্থ, এই কর্ম থেকে গুণকে স্বতন্ত্র আলাদা করার জন্য কিন্তু বলা হলো যে সংযোগ ও বিভাগে নিরপেক্ষ কারণ নয়। কারণ গুণ হচ্ছে একটি নিষ্ক্রিয় বিশেষণ, এটা ক্রিয়াবোধক নয়।
ঠিক আছে, গুণ একটি নিষ্ক্রিয় বিশেষণ, এটি ক্রিয়াবোধক নয়। সংযোগ আর বিভাগ তো একটি ক্রিয়া, তো এই দুটোর যে কারণ হবে তা কিন্তু গুণ কখনোই নয়। তাহলে ঠিক আছে, এবার এই তিনটে শব্দের যে ব্যাখ্যা তা বোঝা গেল। এই ব্যাখ্যাগুলো ইম্পর্টেন্ট, এখানে যেন ব্যাখ্যার মধ্যে কোনো মিস্টেক হলে কিন্তু পুরো সংজ্ঞাটার মধ্যে একটি ভুল চলে আসবে, সুতরাং শব্দগুলোর ব্যাখ্যা খুব কেয়ারফুলি করা প্রয়োজন। এবার দেখব হচ্ছে প্রকারভেদ। এবার প্রকারভেদ আলোচনা করতে গিয়ে বলবো ফার্স্টেই, সেটা হচ্ছে কনাদ কিন্তু 17টি গুণের কথা উল্লেখ করেছেন, কিন্তু পরবর্তীতে প্রশস্তপাদ তিনি আরও 7টি গুণের উল্লেখ করেছেন, এবং তারও পরবর্তীতে যারা পরবর্তী বৈশেষিকগণেরা আছে তারা কনাদ এবং প্রশস্ত উভয়কেই গ্রহণ করেছেন, এবং মোট 24টি গুণকে বৈশেষিকগণ স্বীকার করে নিয়েছেন। এবার এই 24টি গুণ আবার একটু রিমাইন্ড করছি যে গুণগুলো কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো দ্রব্যকে আশ্রয় করে থাকবে, এবং গুণগুলো নিজস্ব কিছু ছোট ছোট বৈশিষ্ট্য থাকবে, যার জন্য তো প্রত্যেকটা আলাদা আলাদা গুণ বলে স্বীকৃত হলো। এইভাবে আমরা 24টা গুণ পাবো কোথায়? বৈশেষিক দর্শনে। এবার এই গুণগুলো প্রত্যেকের থেকে আলাদা, এবং গুণগুলো কিছু পুঙ্খানুপুঙ্খ ডিটেলস রয়েছে তাদের মধ্যে, সেগুলো খুব সংক্ষেপে, কারণ যেহেতু 24টা গুণ, খুব সংক্ষেপে জানবো। আর আলোচনার যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, আগেও বলেছি কেয়ারফুলি নোট ডাউন করে রাখবে প্রত্যেকটা গুণ সম্পর্কে। সবগুলোই যে ভীষণ ইম্পর্টেন্ট গুণ তা নয়, কিন্তু এই যে বৈশেষিক দর্শনের কিছু কিছু পার্ট, যেমন দ্রব্যের সময় বলেছিলাম, এখন গুণের ক্ষেত্রে বলছি, প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রেই কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন কভার করে। এখানে গুণের ক্ষেত্রেও প্রচুর শর্ট কোশ্চেন এখান থেকে আসে, ছোট ছোট বিষয়গুলো, যে তাদের কোনটার ধর্ম কী, কোনটা কী প্রকারের গুণ, এই ধরনের যে বিষয়, কোনটার প্রকারভেদ, আবার গুণের মধ্যে কিছু ছোট ছোট প্রকারভেদ রয়েছে, তো সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে, তাহলে তোমাদেরই ভালো হবে, পরীক্ষার জন্য, এক্সামের জন্য সুবিধা হবে। এবার তাহলে আলোচনা করব 24টা গুণ খুব সংক্ষেপে। ফার্স্টেই আচ্ছা, আগে আমরা প্রত্যেক 24টা গুণের নাম আগে জেনে নেব। 24টা গুণ কি কি সেখানে বলি, এভাবে লিখতে পারো যে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, তারপর সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব, বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, দেশের স্পেলিংটা ঠিকঠাক করবে, দয় বয় একার মূর্ধন্য ষ, দেশ, প্রযত্ন, ধর্ম, অধর্ম, সংস্কার, দ্রব্যত্ব, গুরুত্ব ও স্নেহ। তো এই হলো 24টা গুণ। এবার এর মধ্যে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই যে প্রথম 5টি আছে, দেখো এরা কিন্তু পঞ্চমহাভূতের গুণ। পঞ্চমহাভূতের প্রত্যেকটির আলাদা আলাদা গুণ আছে, আমরা আগেও জেনেছি। প্রত্যেকটি, রূপ হচ্ছে তেজের গুণ, রস হচ্ছে অপর গুণ, অপ মানে জল, তেজ মানে অগ্নি, গন্ধ হচ্ছে ক্ষিতি মানে পৃথিবীর গুণ, স্পর্শ হচ্ছে কার? ত্বকের গুণ, আর শব্দ হচ্ছে বোম বা আকাশের গুণ। তাহলে ক্লিয়ার, এই 5টা হচ্ছে, ফার্স্ট 5টাই হলো কিন্তু পঞ্চমহাভূতে আশ্রিত যে গুণ থাকে সেই গুণ। এবার দেখো 6 নম্বরে চলে যাও, সেটা হচ্ছে সংখ্যা বলেছি। সংখ্যা যেমন 1, 2, 3, 4, 5, এই সংখ্যা, এই সংখ্যা কিন্তু আমরা গুণটি আমরা গণনার কাজে ব্যবহার করি, এবং এটা কোনো বিশিষ্ট গুণ নয়, এটা হচ্ছে কি বলবো, দ্রব্যের সাধারণ গুণ। এটা কোনো বিশিষ্ট গুণ নয় যে কোনো একটা বিশেষ প্রকার, যেরকম একটু আগেই বললাম যে একটা বিশেষ বিশেষ ভূতে, মানে যেমন অপর ক্ষেত্রে রস থাকে, ক্ষিতির ক্ষেত্রে গন্ধ থাকে, এরকম বিশিষ্ট কোনো গুণ নয়। যে ক্ষিতির ক্ষেত্রে কিন্তু আমরা অন্য কোনো স্পর্শ নামক গুণকে পাই না, ক্ষিতিতে কেবলমাত্র কি থাকে? গন্ধই থাকে।
ঠিক ওরকম সংখ্যা কিন্তু তেমন আলাদা রকম কোনো বিশিষ্ট গুণ নয়, এটা একটা ইন জেনারেল সাধারণ গুণ। কারণ সাধারণ আমরা পাথরকেও গণনা করতে পারি, আবার লিখিত সংখ্যাকেও গণনা করতে পারি, আমরা ম্যাটেরিয়ালকেও গণনা করি, কলম, যাই হোক এই ধরনের সমস্ত কিছু গণনা মানে গোনা যায়, কাউন্ট করা যায়, কাউন্টেবল। তো এগুলো আলাদা সাধারণ গুণ এগুলো। এবার 7 নাম্বার চলে গেল। 7 নাম্বার যে গুণ আছে সেটা হচ্ছে পরিমাণ। পরিমাণও ওই রকম প্রায় একই রকম, মানে এটা কোনো বিশিষ্ট কিছু নয়। সেখানে তোমরা হচ্ছে যেমন ক্ষুদ্র বৃহৎ নির্ণয় করা যায়। আবার আমরা যখন পরমাণুবাদ পড়েছিলাম সেখানে বোধহয় আলোচনা করেছিলাম যে পরিমাণ, অনুপরিমাণ না, দ্রব্য আলোচনার ক্ষেত্রেই বোধহয় তোমাদের বলেছিলাম যে অনুপরিমাণ, মহৎ পরিমাণ, তারপর হ্রাস পরিমাণ, দীর্ঘ পরিমাণ, এই ধরনের পরিমাণগুলো কিন্তু আমরা পেয়ে থাকি, কিন্তু এগুলো সবই সাধারণ, ইন জেনারেল ব্যবহার হয়। এবার যাব 7-এর পরে 8 নাম্বার, সেটা হচ্ছে পৃথকত্ব। পৃথকত্ব শব্দটা থেকেই বোঝা যাচ্ছে এটা কীরকম গুণ, যে একটা বস্তুকে আর একটা বস্তু থেকে পৃথক করা, মানে পৃথক করে, যেই গুণটার জন্য আমরা একটা বিষয়কে আর একটা বিষয় থেকে পৃথক করতে পারি। ঘট নয় পট, ঘট পট নয়, কলমটি নয় ফুলদানি, ঠিক আছে? একটা কলম আর ফুলদানি নিশ্চয়ই এক জিনিস নয়, তাহলে এই যে পৃথক করলাম, এই পৃথকত্ব গুণটা আছে বলেই পৃথক করতে পারলাম, ঠিক আছে? এটা হচ্ছে পৃথকত্ব গুণ। তারপর 9 নম্বরে যাচ্ছি, সংযোগ। এবার সংযোগ 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে বিভাগ। এরা একে অপরের অপোজিট, সংযোগ আর বিভাগ, মানে সংযুক্তিকরণ এবং বিভক্তকরণ, আলাদা করা আর সংযোগ করা। এখানে একটু বুঝতে হবে যে সংযোগ কাদের মধ্যে হয়, দুটি অসম্বন্ধ দ্রব্যের মধ্যে, দুটি অসম্বন্ধ, এই অসম্বন্ধ বিষয়টাকে আমরা যুতসিদ্ধ সম্বন্ধও বলতে পারি। এবার যুতসিদ্ধ সম্বন্ধ কি? যুতসিদ্ধ সম্বন্ধকে জানতে গেলে যেটা জানতে হবে সেটা হচ্ছে অযুতসিদ্ধ সম্বন্ধ। এবার যুতসিদ্ধ অযুতসিদ্ধ সম্বন্ধ আমরা পরেও জানবো, তাও এখন একবার ছোট্ট করে বলে রাখি, এমন দুটো বিষয়ের মধ্যে সম্বন্ধ যেখানে একজনকে যদি আমি ধরে নিই বিনষ্ট করছি, তাহলে টোটাল কাজটাই নষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে অযুতসিদ্ধ সম্বন্ধ। যেমন অনেকগুলো সুতো সংযুক্ত হয়ে একটি বস্ত্রখণ্ড তৈরি হচ্ছে, এবার সুতোর মধ্যে যে সংযোগগুলো সেগুলো যদি আমি নষ্ট করে দিই, এই সংযোগটা নষ্ট করলে কিন্তু কি হবে, পুরো বস্ত্র নামক কার্যটাই নষ্ট হয়ে যাবে। সুতোগুলোর সংযোগ নষ্ট করলে বস্ত্র নামক কার্যটা নষ্ট হয়ে যাবে। সেইখানে ক্ষেত্রে কি প্রকার সম্বন্ধ আছে, সেটা হচ্ছে অযুত সিদ্ধ। আর আমি এখানে যে সম্বন্ধের কথা বলছি সেটা হচ্ছে যুত সিদ্ধ। এখানে দুজনকে যদি মানে সংযুক্তিকরণ ঘটলো, ঠিক আছে, দুটি দ্রব্য বস্তু তাদের মধ্যে সংযুক্তিকরণ ঘটলো, কিন্তু তারা আবার একসময় পরে গিয়ে আলাদা হয়েও যেতে পারে। তার সেক্ষেত্রে কারোর, প্রথম দ্রব্যই বলি আর দ্বিতীয় দ্রব্যই বলি, কারোরই অস্তিত্বের হানি ঘটে না। এটা হচ্ছে যুতসিদ্ধ সম্বন্ধের ক্ষেত্রে। এক্ষেত্রে আলোচনা হচ্ছে যুতসিদ্ধ সম্বন্ধ। তো দুটি অসম্বন্ধ দ্রব্যের মধ্যে বা যুতসিদ্ধ সম্বন্ধযুক্ত দ্রব্যের মধ্যে যে মিলন বা মিল, তাকে বলে সংযোগ। এবার এই সংযোগ 3 ভাবে হতে পারে। দুটি দ্রব্যের মধ্যে একজনের ক্রিয়ার ফলে সংযোগ হতে পারে। দুটি দ্রব্য তো সংযোগের জন্য দরকার, তো দুটি দ্রব্যের মধ্যে একজনের ক্রিয়ার ফলে কিন্তু সংযোগ ঘটতে পারে। উদাহরণস্বরূপ বলি, বৃক্ষ আর বানর। এখানে বৃক্ষ আর অনেকখানে মানে অনেক বইতেও পাবে কপি বলা হয়, কপি মানে হচ্ছে বানর। তো বৃক্ষ আর বানর, একটি বানর গাছের ওপর এসে বসলো, সে একটি পাখিও এসে গাছের ওপরে বসলো ধরে নাও। তো কিছুক্ষণের জন্য বৃক্ষ আর পাখির মধ্যে বা বানরটির মধ্যে কি হচ্ছে, সংযোগ তৈরি হচ্ছে। এক্ষেত্রে কে সক্রিয়? একটি দ্রব্য সক্রিয়, বানর বা পাখিটি, সে সক্রিয়ভাবে, পাখিটি উড়ে এসে বা সে লাফিয়ে এসে গাছের ওপর বসেছে, একটু পরে আবার লাফিয়ে এসে চলে গেল, পাখিটি উড়ে চলে গেল। তো তাদের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন ঘটলো, ওই যে বিভাগ ঘটে গেল। এখানে একজন অ্যাক্টিভ আর একজন ইনঅ্যাক্টিভ হয়ে আছে, সে তার মধ্যে কোনো অ্যাক্টিভিটি নেই, গাছটি এক জায়গায় স্থিতিশীল আছে এবং আরেকটি দ্রব্য গতিশীল।
এবার দ্বিতীয় প্রকার, প্রথম প্রকার আলোচনা করলাম, দ্বিতীয় প্রকার হচ্ছে যে উভয়েই ক্রিয়াশীল, দুটি দ্রব্যই ক্রিয়াশীল, তাদের মধ্যে যে সংযোগ। এখানে উদাহরণস্বরূপ বলতে পারি, দুজন ধরে নাও প্লেয়ার, সেক্ষেত্রে এখানেও যেটা উদাহরণে বলা হয় সেটা হচ্ছে কুস্তিবীর বা যে কোনো তুমি বক্সিং ধরে নাও, দুজন খেলোয়াড় যখন তারা খেলছে তখন একজন অ্যাটাক করছে আর একজন ডিফেন্স করছে, তো এই সময়ে কি হচ্ছে, তাদের মধ্যে যে সংযোগটা, দুজনে অ্যাক্টিভলি সংযুক্ত হচ্ছে, দুজনেই ক্রিয়াশীল। এখানে গাছের মতো কেউ নিষ্ক্রিয় নেই যে একজন দাঁড়িয়ে আছে আর একজন মেরেই যাচ্ছে, সেরকম নয়, দুজনেই ক্রিয়াশীল। এক্ষেত্রে যে সংযোগ তাদের মধ্যে ঘটছে, দুজন খেলোয়াড়ের মধ্যে, দুজন কুস্তিবীরের মধ্যে, দুজন ক্যারেটা হতে পারে, দুজন বক্সিং প্লেয়ার হতে পারে, তাদের মধ্যে যে সংযোগ, তাদের এই সংযোগটাকে আমি মানে এটা হচ্ছে একটা প্রকার সংযোগের, যেখানে দুজনে ক্রিয়াশীল। আবার দুজনেই একসময় কি হচ্ছে, সবসময় তো আর সংযুক্ত হয়ে থাকছে না। আমি কিন্তু একসাথে দুটো গুণ আলোচনা করছি, এক হচ্ছে সংযোগ এবং বিভাগ, তো এটাও হচ্ছে বিভাগের সেম আলোচনা, সংযোগকে বেস করেই। তো বিভাগে হচ্ছে কি বলছি, যে যখন দুজনেই আবার অ্যাক্টিভলি সেপারেট হয়ে যাচ্ছে, দুজন প্লেয়ার তো আর সারা জীবনের জন্য একসাথে সংযুক্ত হয়ে থাকছে না, তারা আবার একটা সময় সরে যাচ্ছে, তাদের মধ্যে এই যে বিভাগ হয়ে গেল, সেটা আবার বিভাগ ঘটাচ্ছে, একসময় সংযোগ ঘটাচ্ছে, একসময় বিভাগ ঘটাচ্ছে। আর তৃতীয় প্রকার যেটা, সেখানে হচ্ছে কি, ফার্স্ট ক্ষেত্রে দেখলাম একজন অ্যাক্টিভ একজন ইনঅ্যাক্টিভ, সেকেন্ডে দেখলাম দুজনেই অ্যাক্টিভ, এবং থার্ডে হচ্ছে একটি তৃতীয় মধ্যস্থতাকারী কেউ থাকবে। এবার দুটি দ্রব্যের মধ্যবর্তী তৃতীয় দ্রব্যের ক্রিয়ার ফলে যে সংযোগ ঘটে। এবার তৃতীয় দ্রব্যের ক্রিয়ার ফলে বলতে উদাহরণ দিয়ে বোঝাই, সেটা হচ্ছে ধরে নাও কলম দিয়ে তুমি লিখছো, এবার হাতের সাথে তাহলে তোমার লেখার যে পৃষ্ঠাটায় তুমি লিখছো, যে কাগজের উপর লিখছো, তোমার হাতের সাথে সেই কাগজের যে সংযোগ বা কলমের সংযোগ, এটা কিন্তু মধ্যস্থতাকারীর মানে সাথে হচ্ছে। কে এখানে মধ্যস্থতা করছে? কলমটা। হাত সরাসরি খাতার ওপরে লিখছে না, কাগজের ওপর হাত সরাসরি লিখছে না, কার মাধ্যমে লিখছে? কলমের মাধ্যমে লিখছে। এবার কলম হচ্ছে মধ্যস্থতাকারী, আবার এই যে মাধ্যম, সে কিন্তু পক্ষান্তরে তোমার হাত আর ওই যে লেখার কাগজটা, তার মধ্যে একটা সংযোগ ঘটাচ্ছে। তুমি এক সময় কলমটা ছেড়ে দাও বা পেনটা রেখে দাও, তখন কিন্তু তোমার হাতের সাথে ওই কাগজের আর কোনো সংযোগ থাকছে না। এটা একটা ব্রিজের মতো কাজ করছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দিচ্ছে, সেটা হচ্ছে সংযোগই ঘটাচ্ছে। আবার এক সময় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন বিভাগ ঘটাচ্ছে। তাহলে একসাথে সংযোগ আর বিভাগ আলোচনা করা হয়ে গেল। এবার 11 আর 12 নম্বরে দেখো আছে পরত্ব আর অপরত্ব। পরত্ব 11, 12 নম্বর হচ্ছে অপরত্ব। এই দুজনকেও আমরা একসাথেই আলোচনা করব। পরত্ব আর অপরত্ব কিন্তু কালিক হতে পারে, আবার দৈশিকও হতে পারে। কালিক আর দৈশিকের মানে হচ্ছে, কালিক হচ্ছে বলতে টাইম জোনের মধ্যে বোঝায়, আর দৈশিক হচ্ছে স্পেস, মানে কোনো স্থানে। এবার এই পরত্ব আর অপরত্ব কিন্তু দ্রব্যের সামান্য গুণ, কারণ তারা সব দ্রব্যের মধ্যেই থাকে। এবার দৈশিক পরত্ব গুণের দ্বারা, দৈশিক পরত্ব গুণের দ্বারা আমরা, মানে স্পেস দৈশিক, এটা খেয়াল রাখবে, এর দ্বারা আমরা দূরত্ব বোঝাই, আর অপরত্বের দ্বারা কি নিকট্য, মানে নৈকট্য বোঝাই। আর কালিক পরত্ব গুণের দ্বারা আমরা কি বোঝাই? জ্যেষ্ঠতা, মানে বড়, যে সময়ের আগে আছে, জ্যেষ্ঠ। আর কালিক অপরত্ব গুণের দ্বারা আমরা কনিষ্ঠকে বোঝাই। ইম্পর্টেন্ট ফর শর্ট কোশ্চেন, ঠিক আছে? শর্ট কোশ্চেনের জন্য এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো খেয়াল করবে। তাহলে পরত্ব অপরত্ব কেমন গুণ? এটা হচ্ছে সামান্য গুণ, কারণ আমরা সব দ্রব্যের ক্ষেত্রেই পাই। এরা কালিক আর দৈশিক দুই প্রকারেরই হতে পারে। দৈশিক পরত্ব গুণের দ্বারা দূরত্বকে বোঝায়, আর অপরত্বের দ্বারা নৈকট্যকে বোঝায়, আর কালিক পরত্ব গুণের দ্বারা জ্যেষ্ঠতাকে বোঝায়, আর অপরত্ব গুণের দ্বারা কনিষ্ঠকে বোঝায়। এবার দেখো
আহ, 13 নাম্বার, 12, 11, 12 হলো, এবার 13 নম্বরে আছে বুদ্ধি। বুদ্ধি কার গুণ? বুদ্ধি হচ্ছে আত্মা নামক দ্রব্যের গুণ। এটা আমরাও আগে আলোচনা করেছি, আত্মার গুণ হচ্ছে বুদ্ধি। এই বুদ্ধি এই বুদ্ধি নামক যে জ্ঞান, এটা নিত্য অনিত্য দুই প্রকার হতে পারে। পরমাত্মার জ্ঞান নিত্য, আর জীবাত্মার জ্ঞান অনিত্য। আর এই যে জীবাত্মার অনিত্য জ্ঞান, তা দুইটি প্রকারে হতে পারে বৈশেষিক মতে, প্রত্যক্ষ আর অনুমিতির দ্বারা। তারা কিন্তু উপমিতি আর শব্দকে স্বতন্ত্র জ্ঞান জ্ঞানের উপায় বলে, স্বতন্ত্র উপায় বলে স্বীকার করেননি। এবার দেখো 13 অবধি হলো, এবার হচ্ছে 14 থেকে 20 নাম্বার। সেখানে সুখ দুঃখ, ইচ্ছা, দেশ, প্রযত্ন, ধর্ম ও অধর্ম, কি কি আলোচনা করছি? 14 নাম্বার থেকে 20 নাম্বার সুখ দুঃখ, ইচ্ছা, দেশ, প্রযত্ন, ধর্ম ও অধর্ম। আর এরা হচ্ছে এই যে সেটটা বললাম, এরা হচ্ছে দ্রব্যের আকস্মিক গুণ। হ্যাঁ, এরা হঠাৎ আবির্ভূত হয়, সব সময় থাকে না, সব সময় এদেরকে আমরা পাই না, এরা আবির্ভূত হয় হঠাৎ। এবার দেহ সংলগ্ন আত্মাতেই কিন্তু এই গুণগুলির আবির্ভাব ঘটে। এখানে দেখো শুরু হচ্ছে সুখ দুঃখ দিয়ে। সুখ আর দুঃখ এরা হচ্ছে অন্তর্বেদনা, এগুলো মনের ভেতরে ক্রিয়া করে, এরা অন্তর্বেদনা। ইচ্ছা হচ্ছে ফল কামনা, আমরা তা জানি। দেশ, স্পেলিংটা আগেও বলেছিলাম, সেটা হচ্ছে দুঃখের কারণের প্রতি বিদ্বেষ। এই যে দুঃখের কারণকে আমরা নিশ্চয়ই কখনো ভালোবাসি না, যে বাহ এই কারণটার জন্য আমার দুঃখ হচ্ছে, তা তো কখনোই আমরা কামনা করি না। কেন, এই যে কেন আমার সাথেই এই যে কষ্টটা, এটাকে বলা হয় দেশ। কেন এটার জন্য এটা হচ্ছে। তারপর আসলো দেখো প্রযত্ন। এই প্রযত্ন হচ্ছে বোঝায় প্রচেষ্টাকে। প্রচেষ্টা আবার 3 প্রকার: প্রবৃত্তি, নিবৃত্তি ও জীবনজনী বা জৈব ক্রিয়া। এই প্রকার ভেদটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আর ধর্ম অধর্ম খুব সিম্পল, এটা হচ্ছে পাপ আর পুণ্যকে বোঝানো হয়েছে। শাস্ত্রবিহিত কর্মকে ধর্ম, এবং শাস্ত্রবিহিত কর্ম যা কিছু নয় তাকে অধর্ম বলা হয়েছে। এবার 21 নম্বর গুণ দেখো হচ্ছে সংস্কার। সংস্কার হচ্ছে প্রবণতা, প্রবণতাকে সংস্কার বলে, খেয়াল রাখবে, প্রবণতাকে সংস্কার বলে। এবার সংস্কার হচ্ছে 3 প্রকার: বেগ, ভাবনা, স্থিতিস্থাপকতা। যার জন্য কোনো কিছু বা কোনো বস্তু গতিশীল হয় তাকে বলা হয় বেগ। বেগ মানে গতি, তো কোনো কিছু যার জন্য গতিশীল হয় তাকে বলা হয় বেগ। আর যার জন্য স্মৃতি ও প্রত্যভিজ্ঞা সম্ভব হয় তাকে বলা হয় ভাবনা। আবার বলছি, যার জন্য স্মৃতি ও প্রত্যভিজ্ঞা সম্ভব হয় তাকে বলা হয় ভাবনা। আর স্থিতিস্থাপকতা তাহলে কি? কোনো বস্তুর অবস্থান্তর হওয়া সত্ত্বেও আবার পূর্বের অবস্থায় ফিরে আসার যে ক্ষমতা, তাকে বলে স্থিতিস্থাপকতা। কোনো কিছুর অবস্থান্তর হলো, মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় গেল, কিন্তু যাওয়ার পরেও আবার ঠিক পূর্বের অবস্থায় ফিরে আসলো, এই যে যাওয়া আসার যে ক্ষমতা, তাকে বলা হয় স্থিতিস্থাপকতা। উদাহরণ দিয়ে বলতে পারি রাবার। কোনো রাবারকে যদি তুমি টানো, একসময় সে লম্বা হয়ে গেল, আবার ছেড়ে দাও, আগের অবস্থায় ফিরে আসলো, এই অবস্থাটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। এবার 22 নম্বর গুণ, সেটা হচ্ছে দ্রব্যত্ব। দ্রব্যত্ব ক্ষিতি, অপ ও তেজের মধ্যেই আমরা পেয়ে থাকি। কোথায় থাকে? ক্ষিতি, অপ ও তেজ, এখানেই আমরা দ্রব্যত্বকে পাই। দ্রব্যত্বর অর্থ দ্রবত্ব। হ্যাঁ, দ্রবত্বের অর্থ হচ্ছে তরলতা। তরলতা যেমন হচ্ছে জলে যেমন তরলতা থাকে। এবার তুমি বলতে পারো, আমি বললাম ক্ষিতি, অপ আর তেজ। অপ মানে জল, তেজ মানে অগ্নি, তোমরা জানো। এবার ক্ষিতি জলে তো থাকে, ঠিক আছে, তরলতা আমরা জানি, কিন্তু পৃথিবী আর তেজে কিভাবে থাকে?
এবার দেখো, অগ্নি সংযোগ করলে কিন্তু পার্থিব বস্তু, উদাহরণস্বরূপ বলা হয় পার্থিব বস্তুর মাখন, সেটা গলে যায়, তার মানে তার মধ্যে তরলতা চলে আসে। আবার একই সাথে তৈজস পদার্থ, এখানে বলা হয় হচ্ছে গালা, এটি একটি তৈজস পদার্থ, সেটিও কিন্তু গলে তরল হয়ে যায়, তাই বলা হয়েছে ক্ষিতি অপর তেজের মধ্যে দ্রবত্ব থাকে, আর এই দ্রবত্বর অর্থ হচ্ছে তরলতা। 23 নম্বর গুণ হচ্ছে গুরুত্ব। গুরুত্বর বলতে বোঝায় ইম্পর্টেন্স নয়, কিন্তু এটা ভুল করো তোমরা অনেক সময়। গুরুত্ব হচ্ছে ভার বা ওজন। হ্যাঁ, গুরুত্বকে বলা হয়েছে ভার বা ওজন, এবং এই গুরুত্বের কারণেই কোনো কিছুর পতন ঘটে, মানে পড়ে, ওপর থেকে নিচে পড়ে যায়, যার ওজন আছে বলেই কোনো কিছু ওপর থেকে নিচে পড়ে। আর তারপর এই গুরুত্ব হচ্ছে তোমার পরমাণু যেরকম নিত্য এবং অনিত্য, ঠিক ওই রকমভাবেই গুরুত্ব নিত্য অনিত্য দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। আর 24 নম্বর যে গুণ, 24 নম্বর গুণ হচ্ছে আমাদের শেষ গুণ, সেটা হচ্ছে স্নেহ। স্নেহ কাকে বলে? যে গুণের জন্য চূর্ণ বস্তুসমূহ, চূর্ণ মানে ভেঙে যাওয়া বা গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া বস্তুসমূহ সংলগ্ন হয়, মানে আবার সংযুক্ত হয়ে যায়, ভেঙে যাওয়া গুঁড়ো হয়ে যাওয়া সেগুলো আবার সংলগ্ন হয়, তাকে বলে স্নেহ। তাহলে যে গুণের জন্য চূর্ণ বস্তুসমূহ সংলগ্ন হয় তাকে বলে স্নেহ। এই স্নেহ গুণটি কেবলমাত্র কোথায় থাকে? জলে থাকে। এই স্নেহগুণটি কেবলমাত্র জলে থাকে। তৈলজাতীয় পদার্থের মধ্যে, মানে তেল জাতীয় পদার্থের মধ্যে যে স্নেহের উপলব্ধি হয়, তা আসলে ওই তেল জাতীয় পদার্থের সাথে মিশ্রিত যে জল রয়েছে তার জন্যই। স্নেহ নিত্য আর অনিত্য উভয়ই হতে পারে। জলের যে পরমাণু, তা হচ্ছে তার মধ্যে যে স্নেহ থাকে সেটা নিত্য, আর স্থূল দ্রব্যের মধ্যে বা স্থূল জলের মধ্যে যে আমরা স্নেহ পাই সেটা হচ্ছে অনিত্য। আচ্ছা, তাহলে এই 24টা গুণের আলোচনার সাথে আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে। শেষ করার আগে বললি, সেটা হচ্ছে এই যে 24টা গুণ বৈশেষিকরা স্বীকার করে নিয়েছে, বৈশেষিকগণ তারা আলোচনা করেছেন, এই সবগুলোই কিন্তু মৌলিক গুণ। তারা এদের এই গুণগুলো সংযুক্ত হয়ে আবার যে যৌগিক গুণের সৃষ্টি করেছে বা করেনি, তা নিয়ে কিন্তু বৈশেষিকরা আর কোনো বিস্তারিত আলোচনা করেননি। তাদের মতে এই মৌলিক বা সরল গুণ, এই 24টি গুণই, তার অধিকও নয় তার কমও নয়। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। এর পরের দিন আমরা পরবর্তী পদার্থ নিয়ে আলোচনা করব।